মানে ছবি রিলিজ কিভাবে হবে সেটাও স্বরূপ ঠিক করে দেবে বলে এরকম একটা বক্তব্য আমায় পেশ করেছিল। আমরা মামলা করে ভুল করেছি, আমরা ভীষণ অন্যায় করেছি, স্বরূপ বিশ্বাসের এবং ফেডারেশনের এগেনস্টে এই স্টেপ নেওয়া আমাদের উচিত হয়নি, আমাদের ভুল বুঝিয়ে করা হয়েছিল, এরকম নানা রকম সব ব্যাপার। আমি বললাম কারণ সব ইয়ে, তখন আমি বললাম যে না, আমি এইসব বলতে পারবো না। তৃণমূল ঘনিষ্ঠ না হলে এখানে তোমার থাকবে সমস্যা। বললেন যে নো ব্যান কালচার, নো ফেডারেশনের অত্যাচার, ইচ্ছে মতো শ্যুট করো, ইচ্ছে মতো টেকনিশিয়ান নাও, ইচ্ছে মতো বা বাজেট। তো আশা করা যায় গেরো কাটছে একটু একটু করে। সত্যিকারের গুণী মানুষ, সত্যিকারের জ্ঞানী মানুষ সেই সংগঠনের মাথায় থাকুন, নিশ্চয়ই তার সমস্ত রকম মতামত আমরা মাথা পেতে নেব। ওই চোরা স্রোতটা প্রতি মুহূর্তে বুঝতে পারতাম, সেটা যেন আর বুঝতে না হয়। এবার এই দাবিটা বা আর্জিটা রইল, বড্ড দম বন্ধ হয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ। তারপর যখন নন্দন রাধা ওপেন হলো তখন আমাকে বলা হলো না না, এটা তো পুরনো ছবি। এটা আমি বললাম যে পুরনো ছবি তো কি, মানে এটা তো আপনার এখানে চলেনি, তাহলে তো আমি পেতে পারি, পেলাম না। এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তার অভিনয় দেখে আমরা সকলেই বড় হয়েছি, পরবর্তীকালে তার পরিচালনা। তবে ছবি নিয়ে তো আড্ডা হবেই, তার পাশাপাশি সরকার বদলেছে একাধিক বিষয়। কি এই মুহূর্তে সিচুয়েশন কি টলিউডের, কিভাবে ছবি মুক্তি পাবে? স্ক্রিনিং কমিটি ডিসলভ হয়ে গিয়েছে, ফেডারেশন রয়েছে, সভাপতি নেই। তবে টলিউডের অভিভাবককে সবটা নিয়েই আজকে আমরা আলোচনায় করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানসী সিনহা। তোমাকে প্রথমেই KTV বাংলায় স্বাগত। অনেক ধন্যবাদ দিদি। তুমি অনেক দিন এই সমস্ত সংগঠন থেকে বেরিয়ে গিয়েছো, তারপর তোমার কাজ আমরা দেখেছি, তবে সেটা আর মুক্তি পেতে আমরা দেখিনি, বড় পর্দায় আর মুক্তি পাইনি। কি কারণ, যদি আজকে একটুখানি খোলামেলা আমরা এই বিষয়ে যদি একটু আলোচনা করি। মুক্তি পায়নি মানে তো আমার 3 নম্বর যে ছবিটা, যেটা অন্য একটা নতুন হাউসের ছবি, পথচলতি প্রোডাকশন, ওদের তো বাজেট খুব কম। এবার তো ওই সেই স্ক্রিনিং কমিটি নিয়ম করেছিল না, এত বাজেটের এই সময়, ওই বাজেটের এই সময়, ওই বাজেটের সেই সময়, 2 কোটি তো প্রাইম টাইমে, তারপরেও তো অনেক ভাগাভাগি ছিল না। তো এদের নেহাত ছোট, তো এরা তো কিছুতেই আর সুযোগ পাচ্ছে না বেচারারা, কী করবে না করবে বুঝতেই পারছিল না। তো আমাকেও বলছিল বারবার, আমি বলছিলাম একটু ধৈর্য ধরো, মানে কি করে আমিও কি এই প্রবলেম সলভ করব বুঝতে পারছিলাম না। তো তারপর এখন তো একটু বাধা কেটেছে, হ্যাঁ, যারা আমাদের ইন্ডাস্ট্রির বিগ বস তারা সরে গেছেন, তাদের ছায়ামুক্ত হয়েছি আমরা। তো স্বরূপ বিশ্বাস অনেক রকমভাবে আমাকে বলেছিল, স্বরূপ, আমি যখন স্বরূপকে বলেছিলাম এইসব নিয়মকানুন যে করছিস, আমাদের সব ছোটো ছোটো ছবি রিলিজ হবে, বললে আমার কাছে এসো, আমি একটা বন্দোবস্ত করে দেব। মানে ছবি রিলিজ কিভাবে হবে সেটাও স্বরূপ ঠিক করে দেবে বলে এরকম একটা বক্তব্য আমায় পেশ করেছিল। এরকমই অবস্থা হয়ে গেছিলো ইন্ডাস্ট্রিটার। তো যাই হোক, সেই গেরও কেটেছে। এখন আশা করা যায় এবার আর মুক্তি নিয়ে সমস্যা হবে না। ওরা অলরেডি নানা রকম ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ওদের ইচ্ছে আছে জুলাই আগস্ট নাগাদ ছবি, কারণ সব কিছুতে তো সময় লাগবে, একটা ছোট হাউস অ্যারেঞ্জমেন্ট করে দেখা যাক। আর আমরা তো আগে জানতাম যে যারা ইন্ডাস্ট্রি সিনিয়র তারাই ইন্ডাস্ট্রির ছাতা হন, এরকম যে নতুন নতুন কমিটি ছাতা হয় সে তো জানতাম না, সে তো ক্রমশ তৈরি হলো, এই হলো। তো এখনও আমরা ইন্ডাস্ট্রির ছাতা একজনকেই মানি, বুম্বাদা সবার বড়, রঞ্জিত স্যার আছেন, আরও আরও অনেক সিনিয়ররা আছেন, চিরঞ্জিতদা আছেন, রূপাদি আছেন, তো তারা সবাই, আরও অনেকে আছেন, আমি এই মুহূর্তে নাম আর করতে পারছি না। তো তারা সবাই মিলে এবার ঠিক করুন কি হবে, এবং মনে হয় নিশ্চয়ই যে আবার স্বাধীনভাবে আমরা কাজকর্মগুলো করতে পারবো, ইচ্ছে মতো শুটিং। সেটাই তো শুনছি এখন সবাই যা বলছেন, সর্বরী যা বললেন, রূপাদির ইন্টারভিউতে যা পড়লাম, রুদ্রও যা বললেন যে নো ব্যান কালচার, নো ফেডারেশনের অত্যাচার, ইচ্ছে মতো শ্যুট করো, ইচ্ছে মতো টেকনিশিয়ান নাও, ইচ্ছে মতো বা বাজেট। তো আশা করা যায় গেরো কাটছে একটু একটু করে। তুমি বিশেষ কয়েকটা কথা বললে, সেটা হচ্ছে যারা একটা হচ্ছে সংগঠন থাকা মানে আমরা জানি যে একটা সাপোর্ট পাওয়া, যে কোনো সমস্যায় সেই যারা মাথা রয়েছেন তাদের কাছে গেলে। শোনো, সংগঠন সবসময়ই সাপোর্ট দেবে, সংগঠন তো সেই জন্যই তৈরি হয়, কিন্তু সংগঠন যখন সাপোর্ট দেওয়ার নামে তোমায় গিলে খেতে শুরু করে তখন সেই সংগঠনটা আর মানে ভালোবাসার সংগঠন হয়ে থাকে না।
আমাদের ক্রমশ এই ফেডারেশন তো গিলে খাচ্ছিল। এই যে স্ক্রিনিং কমিটি, এই স্ক্রিনিং কমিটির জন্য ছোটো ছোটো প্রডিউসারগুলো ছোটো ছোটো বাজেট নিয়ে যে ছবি করেছে তারা কোথায় যাবে? তো আমাদের একদম আমূল গিলে খাওয়ার চেষ্টা করেছিল এই ফেডারেশন। তো ইম্পার, সত্যি কথা বলতে কি আমি কখনো কোনো প্রবলেম ফেস করিনি, আমি ইম্পার এগেনস্টে কিছু বলতে পারবো না। যারা সেই প্রবলেম ফেস করেছেন তারা আজকে মুখ খুলেছেন। আমি যখনই গেছি পিয়াদি তার যাবতীয় যা হেল্প করেছেন, যেভাবে করেছেন, কিন্তু ছবি তো করেছি মোটে দুটো, আর এই 3 নম্বর যেটা এখনো রিলিজ হয়নি। আমি তো আর সেই মতো ডিরেক্টর নই যে অসংখ্য পরপর ছবি করে যাচ্ছি এবং নানা রকম সমস্যা রাইজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। সংগঠন সবসময় প্রয়োজন, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট যে সংগঠনের মাথায় কে থাকছেন। সত্যিকারের গুণী মানুষ, সত্যিকারের জ্ঞানী মানুষ সেই সংগঠনের মাথায় থাকুন, নিশ্চয়ই তার সমস্ত রকম মতামত আমরা মাথা পেতে নেব। তুমি বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, সেখান থেকে তোমাকে আমরা একাধিক চরিত্রে দেখতে পেয়েছি। তবে যদি আজকের দিনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি, যেহেতু তুমি মানে সরাসরি যুক্ত ছিলে না, যে সেই সময় যেই পার্টি পাওয়ারে ছিল, তৃণমূল কংগ্রেস পাওয়ারে ছিল, সরাসরি মানে কোনোভাবেই যুক্ত ছিলাম না, কোনোভাবেই যুক্ত ছিল না, তবে সংগঠনে মাঝের মধ্যে তোমাকে বারবার জোর করলে শুরুর দিকে আমরা পেয়েছি, খুব কম না। সংগঠন মানে দেখো, আর্টিস্ট ফোরামের মিটিং যখনই হয়েছে, লাস্ট মিটিং বাদ দিয়ে আমি গেছি, হ্যাঁ, এখনো হলে এখনো যাব। আর্টিস্ট ফোরাম যখন ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিল তখন সেটা আমার ভয়ঙ্কর একটা বিরক্তির জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেখানে আমার কিছু করার ছিল না। তখনকার কমিটি তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি তখন কার্যকরী কমিটিতে ছিলাম না, কাজে সেখানে আমার দাঁত ফোটাবার কোনো জায়গা ছিল না। পরে যখন আবার ফেডারেশন থেকে বেরিয়ে এলো আর্টিস্ট ফোরাম, তখন খুশি হয়েছি। এবারে স্ক্রিনিং কমিটির বৈঠকে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেখানে প্রডিউসার ডিরেক্টর, আমি সে ডাক পাইনি। আমার যে ছোট হাউস ধাগা প্রোডাকশন, সেই প্রডিউসার তারাও ডাক পায়নি। ছোটোখাটো অনেকেই পায়নি, ওখানে বড় সড়ো সবাই ছিলেন, বড়রা যারা, বা যারা মনে করেন তারা বড়, তারা ছিলেন। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। আলটিমেটলি সমাধান হোক। এবং আমি সত্যি কথা বলতে কি, আমি নিজেকে ভীষণ রকমভাবে একজন শিল্পী, একজন অভিনেত্রী বলে মনে করি, তার সঙ্গে আমার এই ডাইরেক্টোরিয়াল ব্যাপারটা যুক্ত হয়েছে। আর আমাকে তুমি যদি বলো যে তুমি ওই রাজনীতিগত, কেউ কখনো আমায় বলতে পারবে না যে তৃণমূলের কোনো রাজনৈতিক কাজে তারা আমাকে দেখতে পেয়েছে। এখানে আমি আসছিলাম এই প্রশ্নটা করার কারণ, সেই কারণে কি তোমার মনে হয় এই মুহূর্তে তোমার কাজটা কমে গিয়েছে? না, কাজ কমে গিয়েছে মানে কি, আমার যখন 5 নম্বর, না আমি আরও মানে দেখা করে বলছি, আমার যখন 5 নম্বর স্বপ্নময়লেন রিলিজ করলো পুজোর সময়, তখন তো ওই পুজো বলছি শীতে 24-এ, তখন তো সেটা প্রচণ্ড 4টে ছবি নিয়ে মারামারি হচ্ছে। তার মাঝখানেও আমার 5 নম্বর স্বপ্নময়লেনের প্রচুর বিক্রি হলো, প্রচুর মানুষ দেখতে এলেন। আমি নন্দন পেলাম না, আমি রাধা পেলাম না। তারপর যখন আমাদের পাওয়ার কথা হলো, তখন শুনলাম সেটা সারানোর জন্য চলে গেছে, নন্দন রাধা এখন খোলা হবে না, তার নানা রকম সব সমস্যা হয়েছে, তাদের ঠিক করা হচ্ছে। তারপর যখন নন্দন রাধা ওপেন হলো, তখন আমাকে বলা হলো না এটা তো পুরনো ছবি। এটা আমি বললাম যে পুরনো ছবি তো কি, মানে এটা তো আপনার এখানে চলেনি, তাহলে তো আমি পেতে পারি, পেলাম না, বুঝেছো তো। আর তখন মোটামুটি প্রকট হয়ে গেছে, মানে আমাকে আমাদের ডিরেক্টরস গিল্ড ভাগ হয়ে গেল না, দিয়ে আর একটা নতুন ডিরেক্টরস গিল্ড হলো, সেখানে তো আমরা যাব না, মামলা টামলা সমস্ত হলো। তারপরে দেখলাম যারা বলেছিলেন যে মামলা হবে, তারাই দেখলাম সবাই ওখানে চলে গেলেন, এবারে 2-3 জন বাদে। এবারে তো আমরা না গেলে তো আমাদের দুচ্ছাই করবে, এবং আমাদের বললো যে বড়রা চলে এসছে, তোমরা যাচ্ছ না কেন। হ্যাঁ, মানে অনির্বাণ, সুব্রতদা, সুদেশনাদি, এখন সুদেশনাদির কি স্টেজ আমি জানি না জেনে বলছি, হয়তো উনিও জাননি এখনও, বা গেছেন আমি সেটা জানি না। পরমব্রতও তো চলে গেল। এবার তখন আমি ভাবলাম আমার একটা চাপ আছে, আমার যে প্রডিউসার নতুন, এইটা তার ফার্স্ট ফিল্ম, সে ইনভেস্ট করে ফেলেছে, এবার তো সে আমার হাতে পায়ে ধরছে, দিদি আমার কি হবে, সত্যি তো ওর কি হবে, ও কাজ বন্ধ হয়ে যাবে তো, টেকনিশিয়ানরা কেউ আসবে না তো। তখন আমি দেখলাম কোনো উপায় নেই, তখন আমি ওই গিল্ডটায় জয়েন করলাম। ওমা, তারপর আমার এত বড় একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে যে এইটা ক্যামেরার সামনে ভিডিও করতে হবে, যাতে বলা আছে যে আমি ক্ষমা চাইছি।
তো আমি আমার ভীষণ মুখ বাজে, জানো, আমি বললাম স্ক্রিপ্টটা ভীষণ বাজে, আমি এই স্ক্রিপ্ট বলতে পারবো না বলে আমি নিজের মতো করে বললাম যে আশা করি ভালো কাজ হবে, ফেডারেশন ভালো চাই। মেসেজটা কে পাঠিয়েছিল? ফেডারেশনে স্বরূপ বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট, বলতে পারি নামটা, আমার সে শুভম 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 বলে একটি ছেলে, সে আমাকে পাঠালো, পাঠিয়ে বললো দাদা বলেছেন এইটা বলতে। দাদা? কে দাদা? দাদা বলতে তো আমরা জানি বুম্বাদা। আমি বললাম বুম্বাদা এটা বলতে বলেছে? না না না, স্বরূপদা বলেছে বলতে। আমি বললাম অত্যন্ত খারাপ স্ক্রিপ্ট, আমি এটা বলবো না। ফলে আমার পড়ে গেল আবার। সেখানে কি লেখা ছিল যদি একটুখানি? ওই তো এখন অত ডিটেলসে মনে নেই, ওই ক্ষমা চাইতে হবে। আমরা মামলা করে ভুল করেছি, আমরা ভীষণ অন্যায় করেছি, স্বরূপ বিশ্বাসের এবং ফেডারেশনের এগেনস্টে এই স্টেপ নেওয়া আমাদের উচিত হয়নি, আমাদের ভুল বুঝিয়ে করা হয়েছিল, এরকম নানা রকম সব ব্যাপার আমি বললাম, কারণ সব ইয়ে। তখন আমি বললাম যে না, আমি এসব বলতে পারবো না, এসব বলা মানে বেইমানি করা, আর এসব বলতে পারবো না। আমি আমার মতো করে বললাম যে আমরা কি, তখন ওই আছে ভিডিও, তো তোমরা খুঁজেই পেয়ে যাবে তোমাদের এটা। আমি সেইভাবে বললাম, তো তখন ওরা রেগে গেল আমার ওপর, স্বাভাবিক, কখনো প্রকাশ করেনি সে রাগ। কিন্তু তারপরে আবার যখন ফেডারেশনের তরফ থেকে বিজয় সম্মেলনী হলো, তখন আমি নেমন্তন্ন করলো, আমি কিন্তু গেলাম, দেখলাম সবাই যাচ্ছে, কমলেশ্বর সবাই, কারণ সেটা তো ওরা তো বলছে ফেডারেশনের তরফ থেকে, ওরা তো মুখে বলতো যে ফেডারেশন কোনো রাজনীতির ছায়া তাতে নেই, কিন্তু আমরা তো পরিষ্কার বুঝতে পারতাম। এবার ও সবাইকে ডাকলো, আমরাও গেলাম, সেখানে খুব ভালো ব্যবহার হলো, খুব ভালো ইয়ে করলো, সেই করলো। কিন্তু সেখানেও আমি দেখলাম যে ওই একটা ব্যাপার আছে যে কে ঘনিষ্ঠ কে ঘনিষ্ঠ নয়। এখন আমি তো ঘনিষ্ঠ নই, স্বরূপ খুবই ভালো ব্যবহার করেছিলেন, মিথ্যে কথা কেন বলবো, আমাকে দেখা মাত্রই হাতে ধরে নিয়ে গেছেন, এখানে কেন আছো, ওখানে চলো, এই করো সেই করো, ভালো। কিন্তু বাবু, যদি রাজনীতিকে ঢাল হিসেবে রাখতে হয়, আমি তো কোনোদিনই তৃণমূলের ছত্রছায়ায় আসবো না, আমি তো কোনোদিনই মমতা ব্যানার্জি দি গ্রেট, তৃণমূল দি গ্রেট বলে আমি তো ভাষণ দেবো না। তো সেক্ষেত্রে তো একটা দূরত্ব থেকেই যাচ্ছিল, সেই দূরত্বটা ক্রমশ বেড়েই যাচ্ছিল। তো যাই হোক, আরও অনেক বাড়ার আগে গোড়া থেকে কাটা হয়ে গেল, এবার দেখা যাক কী হয়। আমি বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে, যেমনটা বললাম, কতটা বদলেছে ইন্ডাস্ট্রির পুরো স্পিয়ারটা। পুরো বদলে গেছে ইন্ডাস্ট্রি, আর সেই ইন্ডাস্ট্রি নেই এখন, মানে কী করে নেই, কেন নেই, চাপে পড়ে নেই নাকি, সেসব ছাড়ো, সবাই জানে। শুধু উল্টোটা বলবো যে ইন্ডাস্ট্রিটা আবার আগের মতো হয়ে যাক, যেটা ইন্ডাস্ট্রিটা একটা পরিবার, যে ইন্ডাস্ট্রিতে কোনো ভয় নেই, যে ইন্ডাস্ট্রিতে একটা কথা বলতে গেলে কোনো টেনশন হয় না, চারদিক তাকাতে হয় না যে স্যারেদের চেনা পরিচিত স্পাইরা কেউ শুনে ফেললো কি না, এই ইন্ডাস্ট্রিতে দমবন্ধ হয়ে যাচ্ছিলো। আমি যে কারণে সিরিয়াল ছেড়ে দিচ্ছিলাম, আমি আর করছি না সিরিয়াল, আর আমার ছবিতে কাজও নেই। সিরিয়ালে 2টো অফার এসেছিলো, 2টো গেস্ট অ্যাপিয়ারেন্স, আমি বললাম আমি তো করবো না। কোনো চ্যানেলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কিচ্ছু নেই, জাস্ট করা হচ্ছে না, আসছে না এটা কি শুধুমাত্র যেহেতু তুমি এই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলে না বলে? না, তা কি, আর তা তো নয়, আমি ছবিও করেছি, তো এই আর কি, এই তো 3টে ছবি করলাম। মানে কি জানো তো, একটা হয় না যাকে চোরা স্রোত বলে, ওপরে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু জলে পা দিলে বুঝবে তলা দিয়ে একটা স্রোত বইছে। ওই চোরা স্রোতটা প্রতি মুহূর্তে বুঝতে পারতাম, সেটা যেন আর বুঝতে না হয়। এবার এই দাবিটা বা আর্জিটা রইল, বড্ড দম বন্ধ হয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে। অথচ সেই একই মানুষজন আছেন, সেই একই বন্ধুরা আছে, তাদের ছেড়ে থাকার কথা ভাবতেও পারছি না, সেই সিনিয়ররাই আছেন, সেই মাথার ওপর হাতও আছে, সবই আছে। বাকিটা যেটা ওই যে একটা একটা সিচুয়েশন, সেইটা যদি বন্ধ হয়ে যায়, মানে মনে তো হচ্ছে এবার বন্ধ হয়ে গেল, তাহলে বাবা বাঁচবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই কাজ চলছে, কিন্তু সবার যেন ভেতর একটা সমস্যা, যেটা এই মুহূর্তে সব বাইরে আসছে, আগে বলতে পারতো না। এটা কি তোমার মনে হয় পুরোটাই কোথাও একটা প্রেশার? কারণ এটাও বলা হয় যে এই ইন্ডাস্ট্রিতে কেউ চাপ দিয়ে কিছু করাতে পারে না। না, এটা ভুল কথা, এটা পুরোটাই চাপে ছিল। ওই আমাদের ব্রাত্য থিয়েটারে সরাসরি ওর ইন্টারভিউ আছে, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ না হলে তো সরকারি হল পাওয়া মুশকিল, এটা তো বলেছে। তাই সেই মানসিকতা তো সবার তো হচ্ছে, সেরকমই ছিল। তৃণমূল ঘনিষ্ঠ না হলে এখানে তোমার থাকবে সমস্যা, এইটা ছিলই। নতুন সরকার এসছে, কি প্রত্যাশা রয়েছে এই সরকারের কাছে? আমার সরকারের কাছে আলাদাভাবে কোনো প্রত্যাশা নেই, সবার যা সুবিধা হবে সেটাই আমার হবে। আমি খুব সাধারণ বামপন্থী একজন মানুষ, নগণ্য মানুষ,
আমি শুধু একটা কথাই চাইবো, মানুষকে যেন আর ঠকতে না হয়। এই 15 বছরে মানুষ অনেক ঠকে গেছে, আর যেন মানুষকে ঠকতে না হয় সরকারের কাছে, এই একটাই আমার বক্তব্য রইল, এইটুকুই। আর কি কি বিষয়ে চাইবে যদি সরকার আবার ইনভলভ হয় টলিউডের মধ্যে? যদিও তারা বলছেন যে আমরা এই বিষয়ে ঢুকবো না, যদি ঢোকে কোন কোন বিষয়ে নজর দিলে তোমাদের পক্ষে কাজ করাটা আরো বেশি সুবিধা হবে? সরকার নজর না দিলেও আমাদের পক্ষে কাজ করা খুব সুবিধা হবে, বরং প্রবলভাবে চাইবো সরকারের কাছে যে সরকার যেন দয়া করে না ঢোকেন। তবে যদি ঢোকেন তাহলে কোন কোন বিষয়ে নজর দিলে তোমার মনে হয় ভালো হয় তোমার? ওই যে বললাম, সরকার নজর দিলেই বরং আমাদের হাত সরে যাবে, আমাদের নিজেদের হাত সরে গেলেই আমরা সমস্যায় পড়ব, আমাদের বাড়ির সমস্যা আমরা মিটিয়ে নিতে পারবো। সরকার না ঢুকলে মনে হয় বেটার। এবার সরকার ঢুকে পড়লে তখন আবার যে সমস্যা অ্যারাইজ করবে সেটা নিয়ে বলতে পারবো। আগাম অ্যাজাম্পশন করে তো লাভ নেই কোনো। তবে আন্তরিকভাবে চাইবো সরকারি হস্তক্ষেপ যেন না ঘটে। একটা কথা বলা হচ্ছে এই মুহূর্তে ভরসা ইন ভয় আউট, এই বিষয়টা কি তুমি মানো? আমি কোনোদিনই ভয় পাইনি, শুধুমাত্র আমার ছেলেমেয়ের ব্যাপারে একটু টেনশন হতো যে আমি এত মুখফোর, ওদের ওপর কোনো প্রভাব পড়ে কিনা। তো সে তো মা হিসেবে যতদিন বাঁচবো ততদিন টেনশন থাকবে। আর বিজেপি সরকার কেমন হবেন 3 দিনে তো বোঝা সম্ভব নয়। যদি তারা ভালো হন তাহলে সে ভয়টা চলে যাবে আমার। বাকি আমি কোনোদিনই কোথাও ভয় পাইনি। আর আমার ভরসা আমার নিজের ওপরেই বেশি। আমি অন্য কারোর ওপর ভরসা করি না, তৃণমূলের ওপরও করিনি কোনোদিন, সে তো বুঝেই গেছিলাম। আর যদি বিজেপির ওপর ভরসা করার মতো হয়, সরকার যদি প্রমাণ করেন সেটা, তাহলে একটা ভালো সরকার হিসেবে তার আন্ডারে আছে, এই ভরসাটা নিশ্চয়ই করব। এই মুহূর্তে অভিভাবকহীন টলিউড, কি বলবে, এটা কি সেফ? অভিভাবকহীন কোথায়? মাথার উপরে তো বুম্বাদা আছে। আমাদের কোনো সমস্যা হলে আমরা বুম্বাদাকেই ফোন করি। না, আমরা ফেডারেশনের যদি কথা বলি, সভাপতি নেই, ইম্পাত থেকে পিয়া সেনগুপ্তকে পদত্যাগ করতে মানে ফোর্স করা হচ্ছে, এটা কি তুমি চাইবে যে পদত্যাগ করে দিই কি পিয়া হ্যাঁ, সেনগুপ্ত? আমার মনে হয় সব কিছুই একটা নতুনভাবে শুরু করা ভালো, বেটার। সেটা পিয়া দিদির জন্য বোধহয় সম্মানের হবে। একদম শেষ করতে হবে। এই সব কিছুর মধ্যে বলা হয় যে সব ভালো যার শেষ ভালো। তবে তোমাদের সমস্ত কাজ মুক্তি পাক সেটাই চাইবো। তবে তাও জিজ্ঞাসা করব যে কোন বিষয়গুলো ইন্ডাস্ট্রিতে মিস করো, যেটা তোমাদের শুরুর দিকে ছিল আজকে নেই? না, যখন শুটিং করতে যাই একই রকম থাকি, হই হই মজা, ওই যে বললাম, সবাই ভীষণ। কার সম্বন্ধে বলছো, কি বলছো? এই যেন কারোর কানে না যায়। ও বাবা, অমুকের কানে গেলে আবার আমার কাজ চলে যাবে, না বাবা এই বিষয়ে কিছু বলবো না, অমুকের কানে গেলে কাজ চলে যাবে। এই ভয়টা যেন আর না থাকে, এই ভয়টা যেন চলে যায়। আবার যেন মুখ খুলে আমরা সবাই সবার নামে সব কিছুর বিরুদ্ধে আর সব কিছুর সপক্ষে আমরা যেন কথা বলতে পারি, ওপেন হার্টেডলি। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।